Hello, Bachcha Party. Good evening, everyone. Welcome to KGC. I am your KG, and you are watching right now KGC. Actually, KGC এর মানেটা কি? কেজিসি হচ্ছে আমার নাম এবং সি হচ্ছে আমাদের কনসেপ্ট। কনসেপ্ট আমাদের যদি ক্লিয়ার থাকে, ম্যাথমেটিক্সে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। সেই কথাটাকেই মাথায় রেখে আমরা কি করব, যত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আমরা করছি তার সাথে সাথে আমরা কনসেপ্টটাকেও একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমি তোমাদের জন্য 24 ঘন্টা 24 আওয়ার একদম ডের এভরি ডে ফর সিঙ্গেল আওয়ার আই এম ফর ইউ। ওকে, তো দেখো আমরা ছিলাম কোথায় সেটা নিয়ে একটু আলোচনা করি। তো আমরা মোটামুটি স্টার্ট করেছিলাম ক্লাস 10 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আর সেখানে একটা চ্যাপ্টার ছিল যেটা ফার্স্ট একদম 1 নম্বর চ্যাপ্টার, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটাকে ইংলিশে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। ওটা আমার মাথার উপরে লেখাও আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর ওর 1.1 যেটা 5 পর্যন্ত করেছিলাম, বেশ ভালো অঙ্ক ছিল, মোটামুটি ঠিকঠাক ছিল। এরপর আমরা একটু ভেতরে যাব, আর ভেতরে যাওয়ার সাথে সাথে বাইরের কিছু কোশ্চেন দেখব। মানে বাইরের বলতে কি, আমরা ধরো এখন যেটা পড়ে যাচ্ছি সেটা তো পড়েছি, সেটা তৈরি করব, বাট সেটা তৈরি করার জন্য ওই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করার জন্য এখন আমরা যেগুলো ব্যবহার করতে চলেছি সেইগুলো হচ্ছে আমাদের একটু বেসিক আইডিয়া, যেগুলো আমরা ছোটোবেলা থেকে করে এসেছি। আর যদি করে না থাকি তাহলে আমি আছি। আর কনসেপ্টের টেনশন তোমাদের কী আছে, তোমরা জাস্ট দেখতে থাকো। আর আমরা যেহেতু এখন টাইম কম আছে, তবুও মাঝে মধ্যে একটু টাইম বের করা যায়। আজকে আমার পরীক্ষা ছিল, যেমন দেখো না, পরীক্ষা কমপ্লিট করে তারপরে তোমাদের কাছে এসেছি, তো এরকম টাইম বের করা সম্ভব হয়ে যায়। ওকে, ডোন্ট ওয়ারিড অ্যাবাউট ইট। যে পরীক্ষা হবে ক্লাস বন্ধ থাকবে সেরকম কিছু নয়, কারণ আমাদের টাইমটা কম আছে। আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়ার। আর দেখা যাক কত তাড়াতাড়ি শেষ করা সম্ভব হয়। আমরা একদিনে এখন একটাই ক্লাস নিতে পারছি, বাট কিছুদিন পর এক্সাম শেষ হওয়ার পর একদিনে পুরো আরও একটু বেশি বড় ক্লাস হবে এবং আরও অনেকটা হবে। ঠিক আছে, তো আজকে আমরা স্টার্ট করতে চলেছি সেই 1.5-এর লাস্টের পোর্শনটা, যেটা 6 নম্বর ছিল। ওকে, তো দেখো, যদি আমরা দেখতে যাই কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, এইটাতে আমি একটু বইটার সাহায্য নেব, যেটাতে আমাদের অঙ্ক লেখা আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউ, থ্যাংক ইউ অ্যান্ড রাইট নাও আই নিড দ্য বুক। দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আমাদের যে বইটা দেওয়া আছে, সেই বইয়ে একবারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফার্স্ট চ্যাপ্টার নম্বর 1, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর কোষে দেখি 1.1। ওকে, যেটা আমরা করছি, এই কোষে দেখি 1.1-এ 6-এর দাগের কোশ্চেনগুলো আমরা সলভ করার চেষ্টা করব। 6-এর দাগে কি বলা হয়েছে, নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আর হ্যাঁ, আমি ক্লাস করার আগে সব সময় বলে রাখি একটা কথা, তোমাদের কাছে অবশ্যই একটা A4 পেজ থাকবে। ঠিক আছে, তো A4 পেজ আছে, সেই A4 পেজটাকে আমরা কি কাজে লাগাবো সেটা ডিসকাস করছি। দেখো, যত কনসেপ্ট আছে, যত আইডিয়া আছে, যত ফর্মুলা আছে, থিওরি আছে, সব ওটাতে লিখব। আর রাফ পেজে কি করব, জাস্ট অঙ্ক করে যাবো, রাফ খাতায় অঙ্ক। ঠিক আছে, যে এই কোষে দেখি 1.1-এর 1, 2, 3, 4, 5, 6 এগুলো হচ্ছে রাফ খাতায় করব। আর কনসেপ্ট, আইডিয়া, যা সমস্ত কিছু এক্সট্রা নতুন কিছু মনে হবে, নিউ, ঠিক আছে, সব কিছু আমরা A4 পেজে লিখে রাখবো। আজকে A4 পেজের কাজটা একটু বেশি হবে, সব সময় একটা করে A4 পেজ আমার ক্লাসে রাখবে। ঠিক আছে, আর তার সাথে কি করবে, আমরা বইটা ফলো করব, তুমিও একটু বইটা ফলো করবে। চলো, 6-এ বলা হয়েছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো তার আগে বলে দিই, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সেই সমীকরণগুলোকেই বলা হবে যার চলরাশি একটি বা সিঙ্গেল থাকবে। চলরাশি এবং ধ্রুবক রাশি কি, একটু কনসেপ্টে চলে যায়, হ্যাঁ, তারপর আমরা আসছি 6-এ। দেখো, ধরো 5x একটা লেখা আছে, 5x-এর মধ্যে 5 যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। ওকে, এটা কোনো
কারো কিছু প্রবলেম হওয়ার কথা নয়, কারণ ফার্স্ট ক্লাস থেকে আমরা চলরাশি কি ধ্রুবক রাশি কি আমরা পড়ে এসেছি। আর এক্স যেটা রাশি এটা হচ্ছে চলরাশি, ঠিক আছে। তো ধ্রুবক রাশি এবং চলরাশি বোঝা গেল। চলরাশি হচ্ছে ভেরিয়েবল। আচ্ছা, এটাকে চলরাশি বলা হয় কেন দেখো একটু এক্সপ্লেন করে দিই। ধরো আমার কাছে কিছু গরু আছে, তোমার কাছে কিছু চকলেট আছে। কিছু, এই যে কিছু বলা হচ্ছে, যতক্ষণ না তুমি তোমার পকেটে হাত ঢুকাচ্ছ ততক্ষণ তুমি বুঝতে পারবে কি তোমার পকেটে কটা চকলেট আছে। সেই এই কিছুর পরিমাণ আমরা কি ধরি, এক্স ধরি। এক্সের মান পরিবর্তন হতে পারে, ঠিক আছে। কেমনভাবে পরিবর্তন হবে, ধরো আমি বললাম তোমার পকেটে কিছু চকলেট আছে, তুমি হাত ঢুকিয়ে দেখলে 5টা, ঠিক আছে, তার মানে 5টাই চকলেট। তুমি হাত ঢোকানোর পর পকেটে যদি দেখলে যে 2টো চকলেট আছে, তো এক্স এর মান 2 হয়ে যাবে। তুমি দেখলে যে এক্স এর মান 6টা চকলেট আছে আমার কাছে, তার মানে এক্স এর মান 6 হয়ে যাবে। দ্যাট মিনস আমাদের কাছে কতগুলো কি আছে, সেগুলো কি আমরা যদি যখন কিছু ধরবো, এই রাশিগুলোকে কি ধরি, ঠিক আছে, ধরি বলে যেগুলো লিখছি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের চলরাশি। কারণ এগুলো কি আমরা চেঞ্জ করতে পারবো, এর মান আমাদের চেঞ্জ হবে, ঠিক আছে। আর ধ্রুবক রাশি কনস্ট্যান্ট মানে কনস্ট্যান্ট। আমার কাছে 5টা গরু আছে মানে আছে, আমাদের 5টা গরু আছে মানে 5টাই আছে, সেটা 6টা হয়ে যাবে না, ঠিক আছে। চলরাশি এবং ধ্রুবক রাশি সম্পর্কে দেখলে, আর এখানে একটা ছিল প্রথমেই কোশ্চেনে দেখবে পড়বে যে বহুপদী সংখ্যামালা। যেটাকে ইংলিশে বলা হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল বলতে দেখো, ধরো এই যে 5x-টাকে ধরেছি, 5x-টাকে যেটা লিখলাম, এটার পদ সংখ্যা কটা, একটা, সিঙ্গেল একটা। এটাকে বলা হচ্ছে একপদী সংখ্যামালা, এক পদ বিশিষ্ট সংখ্যামালা, সংখ্যা, ঠিক আছে, এক পদ। মানে এখানে আমরা কি পাবো, একটি পদ পাবো, সেটা হবে 5x, ঠিক আছে। এটা কি, আচ্ছা, বহুপদী সংখ্যামালা বলতে এমন সংখ্যামালাগুলোকে বোঝায়, আগে এক পদ দেখি তারপরে। আচ্ছা, এক্স এর পাওয়ারে কত আছে দেখো, কিছু নেই, দ্যাট মিনস 1। কিছু নেই মানে এখানে 1 আছে। জিরো নেই কিন্তু 1 আছে, 1, ঠিক আছে, এক্স এর পাওয়ারে 1 আছে। তো এক পদ বিশিষ্ট সংখ্যামালা যেটা এমনি সিঙ্গেল ভাবে থাকে, এটাকে বলা হচ্ছে মনোমিয়াল, ঠিক আছে। আবার ধরো 5x এর সাথে যদি 8 যোগ করি, 5x + 8, এটা আমাদের কি হবে, এটা আমাদের হবে দ্বিপদ বিশিষ্ট সংখ্যামালা বা দ্বিপদী সংখ্যামালা। দ্বিপদী সংখ্যামালাটাকে আমরা বলবো বাইনোমিয়াল। ওকে, বাইনোমিয়াল। ঠিক সেই রকম যদি পদ সংখ্যা 3 হয় তখন আমরা কি বলবো, ট্রাইনোমিয়াল বা ত্রিপদী সংখ্যামালা, ঠিক আছে। এই ঘটনাগুলোকে বলা হচ্ছে কারণ আমাদের ফার্স্ট কোশ্চেনেই দেখো থাকবে যে কোনগুলি বহুপদী সংখ্যামালা। তো এইরকম এক পদ বিশিষ্ট, দুপদ বিশিষ্ট, এবার যদি অনেক পদ বিশিষ্ট সংখ্যামালা থাকে বা একের বেশি থাকলে ওই দ্বিপদটাকেও বহুপদী সংখ্যামালা, মানে 2টা আছে, ঠিক আছে, 3টা পদ বিশিষ্ট সংখ্যামালাকেও একটা বহুপদী সংখ্যামালা বলা হয়, ঠিক আছে। বহুপদী সংখ্যামালা সেইগুলোই যার সূচক কেমন, অখণ্ড সংখ্যা। এরপরে সূচক কি আর অখণ্ড সংখ্যা কেমন হবে, দেখো সূচকটা দেখো, সূচক বলতে কোনো একটা সংখ্যা লিখলাম 5x, ঠিক আছে, টু দি পাওয়ার 3। এই যে পাওয়ারে যেটা আছে এটাকে বলা হচ্ছে আমাদের সূচক, ঠিক আছে। আর এই যে এক্সটা আছে এটাকে বলা হচ্ছে নিধান। ওকে, তো নিধান এবং সূচক সম্বন্ধে আইডিয়া হলো। সূচকটা দেখো, এই যে পাওয়ারে যেটা আছে এটা কত হয়, এটা হলে 1 2 3 4 5 6 এই রকম হয়। 1.2 হয়, x টু দি পাওয়ার 1.2 এরকম হয়। এই রকম যদি হয় সেইটা কি আমরা বহুপদী সংখ্যামালা বলবো না। কারণ এর উদাহরণ এর সময় আমরা যেটা বললাম, এক্স এর যায় এই যে পাওয়ারে 1 2 3 4 5 6 এইভাবে বসবে,
তার কারণটা কি? জিরো বসবে, দেখেছি। তার কারণটাই হচ্ছে বহুপদী সংখ্যামালা সেইগুলোকেই বলা হয় যার সূচক অখণ্ড সংখ্যা হয়ে যায়, ঠিক আছে? যেগুলোকে যার সূচকগুলো অখণ্ড সংখ্যা হয় তাদেরকে বলা হচ্ছে বহুপদী সংখ্যামালা। তো এর ক্রাইটেরিয়া যদি ফুলফিল করতে হয় তাহলে এইরকম x⁻1.2 থাকা দরকার, চলবে না। হলে x⁻1 থাকতে হবে, নাহলে x⁻2 থাকতে হবে, নাহলে x⁻3 থাকতে হবে, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের বহুপদী সংখ্যামালা। এরপর বহুপদী সংখ্যামালার দ্বিঘাত মানে কি? এর যদি পাওয়ারে 2 থাকে, সর্বোচ্চ এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে, যদি 2 হয়ে যায়, এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয়, তখন তাকে বলবো দ্বিঘাত। দ্বিঘাত এই যে যে সূচক লিখলাম না, এটা ইন্ডেক্স, এই সরি হ্যাঁ সূচক, এটা লিখলাম, এটাই হচ্ছে আমাদের পাওয়ার। ওকে, বোঝা গেছে? তো এটাই হচ্ছে আমাদের পাওয়ার। চলো এরপরে আমরা অঙ্ক স্টার্ট করব। ক্লাসটা একটু সাউন্ড কমিয়ে দেখবে, ঠিক আছে? ফুল সাউন্ডে দেখার দরকার নেই। এই হলো আমাদের বেসিক আইডিয়া। তো 6 দাগের 1 নম্বর কোশ্চেনটা কি আছে আমরা পড়ি। পড়ো, পড়তে থাকো। আরে আমি তো পড়েছি, ওই জন্য তো করাতে পারছি না, তোমরা পড়ো। প্রথমত দেখো, 1 নম্বরে বলা হয়েছে কিচ্ছু পড়ার দরকার নেই, একটি শব্দ পড়ব, একটি আয়তক্ষেত্র। ওকে, তো আমরা পড়লাম কি? আয়তক্ষেত্র। দেখো টাইম কম আছে, সেই টাইমের মধ্যে যদি আমাদের কনসেপ্ট খুব তাগড়াভাবে ক্লিয়ার হয় এবং বেসিক যদি খুব ভালোভাবে ক্লিয়ার হয়, তাহলে আমাদের অসুবিধাটা কোথায়, তাই না? তো দেখো আয়তক্ষেত্র বলা হয়েছে। আয়তক্ষেত্র কেমন হয়? আয়তক্ষেত্র এইরকম হয় অ্যাকচুয়ালি। আয়তক্ষেত্র এখন আঁকতে এখানে একটু অসুবিধা হতে পারে, তোমরা একটু দেখার চেষ্টা করো। আয়তক্ষেত্রটা এরকম হবে, ঠিক আছে? আয়তক্ষেত্র এর একদম বিপরীত দুটি বাহু, মানে এই বাহুটার সম্মুখে যে বাহু আছে এইটা সমান, আবার এই বাহুটার সম্মুখে যে বাহুটা আছে এটা সমান। আর কোণগুলো কেমন আছে? কোণগুলো আছে দেখো 90 ডিগ্রি করে, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ আছে 90 ডিগ্রি। ওকে, ক্লিয়ার সব? তো আমি যেগুলো লিখছি এগুলো বলছি সেটা লিখে রাখো। এইগুলোই আমাদের কিন্তু কিসে লিখে রাখতে হবে? A4 পেজে। আয়তক্ষেত্র কেমন আছে? এ বাহু এই বাহু এবং এই বাহু এই বাহু সমান হয়, আর কি হয় না প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি, ঠিক আছে? তো আয়তক্ষেত্রের কিছু ফর্মুলা আছে বা সূত্র আছে। 1 নম্বর ফর্মুলা, আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা, ঠিক আছে? দেখা যাচ্ছে ক্লিয়ার? ওকে, দেখো আয়তক্ষেত্রের পরিসীমা বলতে কি বোঝানো হচ্ছে? কোনো কিছুর, আয়তক্ষেত্র বাদ দাও, কোনো কিছুর পরিসীমা বলতে সে কতটা জায়গা, মানে কতটা এরিয়া নয় অ্যাকচুয়ালি, কতটা বিস্তৃত, কতটা বিস্তৃত, তার বর্ডার কতটা বিস্তৃত। দেখো এখান থেকে স্টার্ট করেছি, ধরো দৈর্ঘ্য হচ্ছে এক্স, এই বড় বাহুটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য, বড় বাহুকে বলা হচ্ছে দৈর্ঘ্য, যেটাকে আমরা লিখেছি এক্স, এবং ছোট বাহুটাকে বলা হচ্ছে প্রস্থ, ঠিক আছে? এটা সমান ওয়াই যদি আমরা ধরে রাখি। তো দেখো কি হবে, দৈর্ঘ্য যদি এটা এক্স হয় তবে এটাও দৈর্ঘ্য হবে এক্স, মানে এটা আমরা কি বললাম, এইটা এটা সমান, আবার এটা প্রস্থ ওয়াই মানে এটাও ওয়াই, এটা এটা সমান বললাম, তাই তো? ক্লিয়ার হয়েছে? টেনে পড়ছো, এটা ক্লিয়ার যদি না হয়ে থাকে দেখো একদম বাচ্চাদের একদম বেসিক লেভেল থেকে করাবো, যাতে বোঝা না যায় যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে এসছো, মনে করবে যে ক্লাস 1-এ পড়ছো, আরও কম শিশু 1-এ পড়ছো। দেখো পরিসীমা বলতে কি বলবে, এই একটা দৈর্ঘ্য আবার এই একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য মানে এক্স প্লাস এক্স, দুটো দৈর্ঘ্য, এর সাথে যুক্ত হবে দুটো প্রস্থ, ঠিক আছে? ওয়াই প্লাস ওয়াই, এত একক। ওকে, চলো
দুটো দৈর্ঘ্যকে এক্স প্লাস এক্সকে লেখা যাবে 2x আর ওয়াই প্লাস ওয়াইকে লেখা যাবে 2y। এটা হচ্ছে একক। ঠিক আছে, ছবি আঁকবে, এখান থেকে স্টার্ট করবে, এটার মাপ নিবে, এটার মাপ নিবে, এটার মাপ নিবে, এটার মাপ নিবে, যোগ করে দাও, সব সব এক টানা যোগ করো। এটাই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে যদি 2কে সব থেকে কমন নিই তখন কি পাবো, এখানে কমন নিয়ে নিলে এক্স পড়ে থাকবে, আর এর থেকে যদি 2 কমন নিই তখন পড়াই পড়ে থাকবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই একক। এটা আমাদের কি বলো, এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা। ওকে, ক্লিয়ার? তো নাম্বার 2, আয়তক্ষেত্রের পরিসীমার পর আসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্ষেত্রফল সবসময় এই বাহুটা এবং এই বাহুটার গুণ করে দাও, মানে কি হবে, দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। আচ্ছা দেখো, দৈর্ঘ্যর ইউনিট কত, একক কত, একক। সেন্টিমিটার হলে সেন্টিমিটার, মিটার হলে মিটার, এটারও একক। তো এক্সের এক্স একক গুণ আবার ওয়াই একক গুণ, দুবার একক গুণ, একক গুণিত একক সমান কত হবে, একক স্কোয়ার। তাই তো, একক স্কোয়ারকেই বলা হচ্ছে বর্গ একক। হ্যাঁ কি না বলো, বর্গ একক। যদি আমরা এটা জানি তো আমরা সুন্দর বুঝতে পারবো যে এটাও একটা একক, মানে এটা ধরো সেন্টিমিটার, এটাও ধরো সেন্টিমিটার, তো সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার কত হবে, সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, সেই রকম। তো ক্ষেত্রফলের ইউনিট কি হচ্ছে, বর্গ একক, পরিসীমার ইউনিট হবে একক। এরপর দেখো, এই কোণ থেকে এই কোণ যদি আমরা কানেক্ট করি, যেটা পাবো একে বলা হচ্ছে কর্ণ। ওকে, কর্ণ। 3 নম্বর, আয়তক্ষেত্রের কর্ণ যেটা, সেই কর্ণ সমান ফর্মুলা আছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটাও কি হবে, একক হবে, কর্ণ। ঠিক আছে, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। যখন একক একক গুণ হবে তখন তো একক হবে, একক প্লাস একক তো এককই হয় না। তো দেখো, কর্ণ হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, মানেই বলা যায় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। হ্যাঁ কি না বলো, যদি বুঝতে পারো তো বলো, না বুঝতে পারলে আবার বলবো। তো পরিসীমা কি হয়েছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক আছে, কর্ণ হচ্ছে রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, কোনো চাপ নেওয়ার দরকার নাই, আমি আছি তো। এরপর আমরা পড়বো 6 দাগের 1 অঙ্কটা। এই যে এটা আমরা সাইডে লিখব, প্রচুর কাজে লাগবে এটা তোমার জীবনে, মানে তুমি যত পরীক্ষা এরপরে দিবে তত পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষাতেই এটা কাজে লাগবে। ঠিক আছে, চলো। একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। আচ্ছা, তো আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণ যেটা বলেছে সেইটা বলা হয়েছে কত, 15 মিটার। ঠিক আছে, তো কর্ণ দেখা যাচ্ছে কর্ণ সমান 15 মিটার, আমাকে না দেখা গেলেও কোনো ক্ষতি নেই, কারণ আমি যদি নাও দেখতে পাই বা আমাকে যদি নাও দেখতে পাও তোমাদের কোনো ক্ষতি হবে না, বাট তোমাদেরকে এটা দেখতে হবে এবং অঙ্কটা দেখতে হবে। ঠিক আছে, তো কর্ণ বলা হয়েছে 15 মিটার। আচ্ছা, কর্ণের ফর্মুলা কি, কর্ণের ফর্মুলা লিখেছি রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, এটা যদি আমরা এখান থেকে ডিফাইন করতে যাই, ডিটারমাইন করতে যাই, মানে এখান থেকে বের করতে যাই, তবুও পারবো। ত্রিভুজের সূত্র লাগিয়ে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান উচ্চতা স্কোয়ার, এরকম লাগাবো। ঠিক আছে, সরি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার লাগাবো। তো অতিভুজের স্কোয়ারটা তুলে দিলে রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই ফর্মুলা লাগিয়েও করতে পারি, এটা কর্ণ চলে আসবে। ঠিক আছে, ত্রিভুজ থেকেও একটা দেখো না, এটাকে ত্রিভুজের মতো দেখাচ্ছে, এটা উচ্চতা, এটা ভূমি হলে এটা কি হবে, এটা তাদের অতিভুজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ত্রিভুজ সম্বন্ধে অনেক কিছু জানবো। তার আগে এখানে দেখো, কর্ণ সমান 15 মিটার, কর্ণের যে সূত্র বা ফর্মুলা সেটা এসেছে কি, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার।
ওকে, এটা এসছে। এর পরে বলা হয়েছে দেখো তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ওকে, তো এর দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। ধরি ধরি প্রস্থ সমান এক্স। ওই যে আয়তক্ষেত্রটা দেওয়া আছে না 6-এর দাগের 1-এর অঙ্কে, ওটার ধরি প্রস্থ সমান এক্স। তো দৈর্ঘ্য সমান কত হবে বাবা? দৈর্ঘ্য সমান কিন্তু হবে এক্স প্লাস 3। সব কিন্তু একক। কেমন একক? মিটারে। মিটারে মিটার, ঠিক আছে। প্রস্থকে বলা হয়েছে যত মিটার তার থেকে দৈর্ঘ্য 3 মিটার বেশি। তার মানে কি, প্রস্থ যদি এক্স মিটার হয় দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3 মিটার, তার থেকে 3 মিটার বেশি হয়েছে। তাও এটা সমান, দেখো কর্ণের ফর্মুলা এটা, আর কর্ণ সমান এই ফর্মুলাটা সমানই বলা হয়েছে 15 মিটার। দেখো দৈর্ঘ্যের রুট ওভার দেবো, দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্যের মান এক্স প্লাস 3 লিখলাম, এর স্কোয়ার করব, প্লাস প্রস্থ কি আছে এক্স, তো প্রস্থের জায়গায় প্রস্থ লিখে স্কোয়ার করব, এটা সমান কত হবে? 15 মিটার অবশ্যই। আচ্ছা, যখন আমরা অঙ্ক করছি তখন এরকম ইউনিট লেখার কোনো দরকার নেই, ছাড়ো, এখানে কোনো ইউনিট লেখার প্রয়োজন নেই। বা বা আবার আমি এটা লিখতে পারি, যদি এই দিকে সমানের দুদিকে যদি আমি স্কোয়ার করি তো এই দিকে স্কোয়ার রুট উঠে যাবে আর এইটা কি 15 স্কোয়ার হয়ে বসবে। তো আমরা যদি উভয় পক্ষকে স্কোয়ার করি, লিখবে উভয় পক্ষকে স্কোয়ার করে পাই এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটা পড়ে থাকবে, রুট এবং স্কোয়ার একসাথে উঠে গেল। দেখো রুট মানে কত? 1/2, মানে ধরো রুট ওভার অফ এক্স, এটা মানেই লেখা যাবে এক্স টু দি পাওয়ার 1/2। সেম টু সেম যদি আমি এটাকে এই যে রুট ওভার অফ এক্স আছে এর যদি আমি স্কোয়ার করে দিই তখন কি হবে দেখো দেখি, তখন হবে এক্স টু দি পাওয়ার 1/2, এই যে ভিতরে 1/2 ছিল যেমন আছে লিখেছি এর মানটা, ঠিক আছে, ভিতরেরটা লিখলাম এর স্কোয়ার, ঠিক আছে। এটা এরপরে কি হবে? এক্স টু দি পাওয়ার 1/2 গুণিত 2, 2 কাটবে, কি থাকবে? এক্স টু দি পাওয়ার 1, ঠিক আছে। এটা আমরা একটু বেসিক সাইডে লিখে রাখবো, ভেরি ইম্পর্টেন্ট থিং। এক্স টু দি পাওয়ার 1 আর এক্স টু দি পাওয়ার 1 সমান এক্স। ওকে, তো এই যে এটা টু দি পাওয়ারে 1/2 এবং স্কোয়ার দিয়ে কেটে এরকম চলে এলো, তার মানে স্কোয়ার আর রুট, দেখো স্কোয়ার এবং রুট কেটে গিয়ে উঠে গিয়ে কি আছে? সিম্পল, ভিতরে যে টার্মটা আছে ওইটাই। তো আমরা স্কোয়ার যদি করি, ধরি এটাকেও যদি স্কোয়ার করি আর এটাকেও যদি স্কোয়ার করি, স্কোয়ার এবং রুট উঠে যে ভিতরের যেটা থাকবে সেটাই এসে বসেছে, ঠিক আছে। এই দিকে আছে 15 স্কোয়ার। দেখো সংখ্যা সম্বন্ধে আইডিয়া রাখতে গেলে তোমাদেরকে একটু নামতা জানা দরকার এবং গুণও জানা দরকার। যদি 15 স্কোয়ার দেখি কিভাবে করব, 15 স্কোয়ার সমান 225। 15 স্কোয়ার যদি কোনো সংখ্যার যদি আমাদের সংখ্যাটা 10 হয় এবং 10 থেকে আমি যদি 99 পর্যন্ত দেখি, এতগুলো সংখ্যা যে কোনো সংখ্যার তুমি করতে পারো স্কোয়ার, এ স্কোয়ার 2ab এবং বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা দিয়ে কেমনভাবে করবে দেখো। ধরো একটাকে এ, 5টাকে বি। প্রথমে এই দিক থেকে স্টার্ট করব। প্রথমে বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 25-এর 5 আর থাকে 2, তাহলে 2ab, 2ab 2 গুণিত 1 গুণিত 5, 5 দুগুণে 10, 10 আর এইদিকে 2 হাতে ছিল সেটা যোগ করো, থাকবে কত? 12, 12 2 হাতে থাকবে তখন 1, ঠিক আছে। এই যে যে হাতে 1 আছে, এরপর দেখো এরপরে আমরা কি করব? এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1, এর সাথে এই যে হাতে আছে 1 যোগ করব, তো কত হবে? 2, 225 হয়েছে। ক্লিয়ার? 225 এভাবে হয়। বা আরও একভাবে করতে পারো, 15 গুণিত 15 সমান 225। দেখো এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার, এটার যদি আমরা দেখি তখন আমরা এইদিকে দেখো একটু, এ প্লাস বি তার হোল স্কোয়ার, এর একটা ফর্মুলা লেখা আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এর জায়গায় এক্স, বি এর জায়গায় 3, 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান 225। অবশ্যই এটা ঠিক হবে। বা আবার লেখা যাবে এক্স স্কোয়ার এই দিকে আছে, আবার এখানেও এক্স স্কোয়ার আছে, দ্যাট মিনস 2x স্কোয়ার প্লাস 3 গুণিত 2 সমান 3 দুগুণে 6x প্লাস 3 স্কোয়ার মানে 9 সমান 225। ওকে, বা
2x² প্লাস 6x প্লাস 9 যদি সমানের এই দিকে থাকে পজিটিভ হিসেবে, তখন এই দিকে মাইনাস নেগেটিভ হিসেবে আসবে, তাই তো? 225 নেগেটিভ হিসেবে এলো, সমানের এই দিকে যদি চলে আসে তো ওই দিকে কিছু নেই, মানে 0 লিখবো। বা এটাকে আবার লেখো 2x² প্লাস 6x মাইনাস 225 থেকে যদি 9 বাদ দিই কত থাকবে? 216। ঠিক আছে, সমান 0। কিভাবে করলাম? 225 থেকে হট করে 9 বাদ দিয়ে 216। এই হচ্ছে আমাদের ক্যালকুলেশনের একটা ইন্টারেস্টিং পার্ট। যে ক্যালকুলেশন খুব ভালোভাবে করতে পারবে তার এইগুলো মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো, যদি এখানে এবং এখানে প্রত্যেকটা থেকে 2 কমন নিয়ে নিই, পড়ে থাকবে কত? x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। অবশ্যই পড়ে থাকবে এটা। তো এরপর 2টাকে আমরা এখান থেকে এই দিকে নিয়ে যাব, গুণ হিসাবে আছে, ওইদিকে ভাগ হিসেবে যাবে। ইকুয়ালের বৈশিষ্ট্য কিছু আছে। ইকুয়ালের বৈশিষ্ট্য কি আছে? যদি এই দিকে পজিটিভ হিসেবে থাকে অপর দিকে যাবে নেগেটিভ হিসেবে, যদি এই দিকে নেগেটিভ হিসেবে থাকে অপর দিকে যাবে পজিটিভ হয়ে যাবে, ঠিক তার বিপরীত ঘটনাও ঘটবে। ঠিক আছে, কোন দিকে কে কিভাবে যাচ্ছে দেখে নাও, এখান থেকে সব এখানেই লেখা আছে। এরপর সমান এই দিকে যদি গুণ আকারে থাকে, এই দিকে যদি গুণ আকারে থাকে, বা এই দিকে যদি এইভাবে থাকে, তো দেখো কোনাকুনি গুণ হয়ে যাবে। ওকে, সমানের এক সাইডে যদি গুণ আকারে থাকে, সমানের এক সাইডে যদি গুণ আকারে থাকে, ওটা অপর সাইডে গিয়ে কি হবে? ধরো এক্স আছে অপর সাইডে ওটা ভাগ আকারে যাবে। ঠিক আছে, এখানে যদি গুণ আকারে থাকে ওটা পরবর্তী ক্ষেত্রে এখানে এটা সমান এক্স। আচ্ছা, তাহলে পরবর্তী ক্ষেত্রে এটা ভাগ আকারে যাবে। তো সেম টু সেম এখানে গুণ আকারে আছে, এখানে ভাগ আকারে যাবে। 0 ডিভাইডেড বাই এনিথিং, 0 বাদ দিয়ে, 0 ডিভাইডেড বাই এনিথিং, শুধুমাত্র 0 নিজেকে বাদ দিয়ে যা হবে তার মান 0ই হবে। ওকে, এটা বোঝা গেছে? তো চলো দেখা যাক। একটা অঙ্ক করতে 30 মিনিট। এরপর লাগবে কি? x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু কত হবে? 0। ঠিক আছে, এই মানটা, এটা 2কে ওইদিকে নিয়ে গেলাম। এই হচ্ছে আমাদের, দেখো টাইমটা লাগছে কেন? টাইমটা লাগছে বেসিকটা বোঝানোর জন্য, না হলে এটা কত 2 সেকেন্ডের অঙ্ক। এখানে দেখে ডাইরেক্ট এই লাইনে শেষ করব। ঠিক আছে, এই লাইনটা আমাকে লেখার দরকার নেই। তো আমাদের টাইম লাগছে তোমার জন্য। এত কিছু করার পর যদি মনে হয় যে এটা 1 মিনিট 2 মিনিটে হয়ে যাবে, তাহলে তোমাদের ভুল ধারণা, একটু টাইম তো লাগবেই। চলো এটা করো, তারপর আমরা নেক্সট অঙ্কে যাব। তো ভাই 6-এর দাগে 2-এরটা এরপরে আমরা স্টার্ট করব। কি হলো পেনের? 6-এর দাগের 2। 6-এর দাগের 2-এ কি বলেছে একটু দেখো তো। 6-এর দাগের 2-এ বলা হয়েছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। ওকে, ভালো কথা। তারপর কি বলেছে? 80 টাকায় কয়েক কিগ্রা চিনি তিনি ক্রয় করলেন। চলো দেখা যাক। ধরি ওই ব্যক্তি x কিগ্রা চিনি ক্রয় করলেন 80 টাকায়। ওকে, তো বাবু x কিগ্রা চিনি যদি ক্রয় করেন 80 টাকায়, 1 কিগ্রা চিনি ক্রয় করবেন কত টাকায়? 1 কিগ্রা চিনি ক্রয় করবেন 80 ডিভাইডেড বাই x টাকায়। হ্যাঁ কি না বলো? ক্লিয়ার হয়েছে? আরও একটু ভালোভাবে উদাহরণ দিয়ে বোঝাই। ধরি 10 কিগ্রা চিনি ক্রয় করেছেন 80 টাকায়। এক্সের জায়গায় 10 লিখে রাখছি। ঠিক আছে, এটা তো আমাদের ভেরিয়েবল, আমি কনস্ট্যান্ট একটা দিয়ে দেখাচ্ছি, তো তোমাদের ক্লিয়ার হবে আরও আইডিয়াটা। দেখো 10 কিগ্রা চিনি ক্রয় করেছেন 80 টাকায়, তো 1 কেজি চিনির দাম কত হবে? 80 বাই 10 সমান কত? 8 টাকা।
8 টাকা করে কেজি, ধরো তুমি দোকানে গেছো, 8 টাকা করে কেজি চিনির দাম যদি হয় পার কেজি, 1 কেজি 8 টাকা, 10 কেজি কত হবে? 80 টাকা। ঠিক আছে, তো এই যে 10 কেজি চিনির দাম 80 টাকা হলে 1 কেজি চিনির দাম কত হয়েছে? 80/10 টাকা। এই যে যে ফরম্যাটে লিখেছি, এই ফরম্যাটটা আমি এখানেও ফলো করেছি। ঠিক আছে, আমি কোনো ফর্মুলা থিওরি এসব দেখিনি, এটা আমি দেখেছি আমাদের বেসিক আইডিয়া থেকে। আমি চিনি কিনতে গেছি, দেখেছি 10 টাকায় যদি আমরা 10 কেজি চিনির দাম যদি 80 টাকা হয়, তাহলে 1 কেজি চিনির দাম আমরা 8 টাকা পাবো। 8 টাকা কীভাবে পাচ্ছি? 80/10 হিসেবে। ঠিক আছে, ওইভাবে আমরা এখানেও লিখেছি। চলো এরপরে দেখো, পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন। আচ্ছা, টাকা ওই ছিল, কিন্তু তিনি চেয়েছেন কি 4 কিগ্রা চিনি বেশি পাবেন, মানে এক্স কিগ্রার জায়গায় তিনি যদি পেতেন, যদি তিনি x+4 কিগ্রা চিনি পেতেন, কত টাকায়? ওই টাকায়, 80 টাকায়। তাহলে তাহলে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তাহলে তার প্রতি কিগ্রা মানে প্রতি পার কেজি চিনির দাম, আচ্ছা তিনি তাহলে 1 কেজি চিনির দাম কত হতো? 1 কেজি চিনির দাম হতো 80/x+4। এই ফরম্যাট আমি এখানেও ফলো করেছি, এত টাকা। ওকে, তো 1 কেজি চিনির দাম 80/x+4 টাকা হতো। আগে কত ছিল? 80/x টাকা। এখন হয়েছে কি 80/x+4 টাকা, যদি 4 কেজি বেশি করে চিনি পেতেন। তো এখানে যে এই যে পার কেজি ডিফারেন্স, এই যে পার কেজির যে দাম পড়ছে আর এখানেও যে পার কেজির দাম পড়ছে, এদের ডিফারেন্স কত হবে? 1 টাকা। বলা হয়েছে দেখো, প্রতি কেজিতে চিনির দাম 1 টাকা করে কম হতো। তাহলে প্রতি কেজিতে আগে চিনির দাম কত ছিল? 80/x। প্রতি কেজিতে চিনির দাম এটা প্রথমে ছিল। পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতি কেজিতে চিনির দাম কত পেয়েছি? 80/x+4 টাকা। এই দুটোকে যদি বিয়োগ করি আমরা কত পাবো? 1 টাকা করে পাবো। ঠিক আছে, তো 1 টাকা আমাদের কম হতো, এটাই বলা হয়েছে। তো দেখো, এটাকে আমরা এরপরে ক্যালকুলেশন করব, বা এক্স লেখো এবং এইদিকে লেখো x+4 লিখেছ। দেখো এক্স এবং এর নিচে কি কি আছে? গুণ হিসেবে আছে, এক্স আছে, এখানেও এক্স আছে, চাপা দিয়ে দাও। বাকি যেটা পড়ে থাকবে, বাকি কি পড়ে থাকবে? x+4, এর সাথে ওপরের গুণ করো। 80-র সাথে যদি x+4-এর গুণ করি আমরা দেখতে পাবো প্রথমে 80-র সাথে x, 80x প্লাস 80-র সাথে 4, 4 আসতে 32, 320। ওকে, মাইনাস এখানে দেখো x+4 আছে, এখানেও x+4 আছে, ওইটাকে চাপা দাও। পড়ে থাকবে কত? এক্স থাকবে। এই এক্সটাকে 80-র সাথে গুণ করো, কত হবে? 80x = 1। ওকে, তো এর যদি আমরা গুণ করি, বা দেখতে পাচ্ছ, ওকে দেখো যদি এর আমরা গুণ করি পাবো x গুণিত x গুণিত x সমান x², x গুণিত 4 সমান 4x। হয়েছে গুণ করার স্টেপ। এরপর এখানে দেখো প্লাস 80x, এখানে দেখো মাইনাস 80x। তোমার কাছে 10টা চকলেট, ধরো আমি তোমাকে 10টা চকলেট কিনে দিয়েছি, তোমার বন্ধু 10টা চকলেট নিয়ে নিল, তখন তোমার কাছে পড়ে থাকবে কত? 0। দ্যাট মিন্স কি এটা এলিমিনেট হয়ে যাচ্ছে, তো প্লাস 80x মাইনাস 80x বাদ যাবে, পড়ে থাকবে কত? 320। এটা সমান এইদিকে থাকবে কত? 1। ওকে, নেক্সট আরও এক লাইন করা যাবে না? বা এখানে দেখো কোনাকুনি গুণ করব, এর সাথে আমি গুণ করব 1কে, তো x² প্লাস 4x, এটা যদি 1-এর সাথে গুণ হয় সেম টু সেম এটাই থাকবে, এটা সমান কত হবে? 320। অবশ্যই হবে। তো এই পার্টটাকে আমরা একটু এইদিকে করছি। ওকে, দেখো x² প্লাস 4x মাইনাস 320, প্লাস 320কে
যখন আমরা প্লাস 320কে যখন আমরা সমানের অপোজিটে নিয়ে যাব তখন আমরা বারবার কি করব, মাইনাস 320 হিসেবে নিয়ে যাব। এটা ইকুয়াল টু কত, 0। প্লাসকে যখন অপোজিট সাইডে নিয়ে যাওয়া হয় তখন মাইনাস হিসেবে নিয়ে যাওয়া হয়। কনসেপ্ট যদি তোমাদের মনে হয় একটু ক্লিয়ার হচ্ছে না বা আরও ক্লিয়ার দরকার, আগের দুটো ভিডিও দেখো, একদম প্রপারলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলো, এই যে আমরা সমীকরণটা পেলাম, এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এর এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2 আছে। ওকে, তো এটাই বলা হয়েছে যে আমাদের সর্বোচ্চ পাওয়ার 2 আছে, মানে দ্বিঘাত সমীকরণ। তো এই যে বিবৃতি দেওয়া ছিল, এই বিবৃতিকে আমি একটি দ্বিঘাত সমীকরণে পরিবর্তন করেছি। তো এটাকে লিখে রাখো, এটাকে লেখো, তারপর আমরা আবার একটা করব। চলো, এরপর আমরা 3 নম্বর কোশ্চেন দেখব, 6 দাগের 3। 6 দাগের 3-এ কি বলা হয়েছে, দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ওকে ওকে, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ এত কিছু ডিটেলসে দেওয়ার জন্য। সমান, উফ, একটা স্ট্রেট লাইন আঁকতে যাচ্ছি তাও হচ্ছে না, কি ব্যাপার, কি হচ্ছে। ওকে, ধরো এই একটা স্টেশন, বি একটা স্টেশন, তাদের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, তাদের দুজনের দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। আচ্ছা, একটি ট্রেন প্রথম থেকে দ্বিতীয়তে সমবেগে গেল। সমবেগটা কত ধরি 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 ওই সমবেগ সমান হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। তো কিলোমিটার প্রতি ঘন্টা হিসেবে যাচ্ছে। ওকে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, যদি যদি ইফ ইফ যদি গতিবেগ যেটাকে আমরা স্পিড ছোট হাতের এস দ্বারা ডিনোট করি, এটা যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, এক্স কিলোমিটার যেত 1 ঘন্টায়, এখন এক্সের সাথে আরও 5 কিলোমিটার বেশি যাবে, এক্স প্লাস 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে যদি যায়, তখন ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। ওকে, 2 ঘন্টা সময় কম লাগতো। দেখো, এক্স কিলোমিটার পার আওয়ার স্পিডে যদি যাই, আমরা সিম্পলি কোনো কিছুর গতিবেগ বলতে স্পিড ইকুয়াল টু সবসময় মনে রাখবো ডিস্টেন্স আপন টাইম। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম মানে গতিবেগ সমান দূরত্ব বাই সময়। কিভাবে মনে রাখবো, দেখো লেখা থাকে কত, 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে মোটরসাইকেল চালাচ্ছে। ঠিক আছে, নিনজা কাওয়াসাকি 350 কিলোমিটার পার আওয়ার স্পিডে হাই স্পিড। ওকে, সেই রকম এটাই হচ্ছে আমাদের স্পিড। এদের স্পিড কত, 350 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার কিসের, দূরত্বের একক, আওয়ার কিসের, সময়ের একক। দ্যাট মিনস কি হবে, স্পিড বা যেটা হচ্ছে গতিবেগ সেটা সমান দূরত্ব বাই সময় হবে অবশ্যই। দেখো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আমি কিলোমিটার পার আওয়ারে আমি ইউনিটটা লিখেছি। তো সমবেগে যদি যেত স্পিড যদি কনস্ট্যান্ট হতো, এস যদি কনস্ট্যান্ট হতো, তাহলে ডিস্টেন্স আপন টাইম কি বলা হয়েছে, দেখো টাইমের কিন্তু এখানে কোনো গল্প এখনো বলেনি, শুধুমাত্র লাস্টে বলেছে 2 আওয়ার কম সময় লাগতো। ওকে, তো আমরা এস যদি কনস্ট্যান্ট যেত মানে সমবেগে যেত মানে এক্স স্পিডে যেত, তখন দূরত্ব তো সব সময় 300 কিলোমিটার, আর টিটা টি রয়ে গেল, তখন T1 মানে এইটা সময় লাগতো তখন। আচ্ছা, গতিবেগ যদি একটু বাড়ানো হতো, 5 কিলোমিটার পার আওয়ার যদি বাড়ানো হতো, তখন যে এস থাকতো, এস সমান দূরত্ব একই 300 ডিভাইডেড বাই টাইম লাগতো কত, T2, ও সরি টি লিখে দিই, ও T2 লিখো, T2 টাইম লাগতো, তাই তো। তাহলে T1টা যদি আমরা হেতায় রাখি, এই দিকে রাখি, তখন আমরা কি পাবো, 300 ডিভাইডেড বাই এক্স। আবার T2 সমান কত রাখবো এখানে, 300 ডিভাইডেড বাই এস। এর এসটা কত ছিল, এস ছিল এক্স প্লাস 5,
তো এর এসেছিল কত এক্স প্লাস 5 কিলোমিটার পার আওয়ার। এরপরে কি বলল যে এর যে টাইম লেগেছে আর এর যে টাইম লেগেছে এর থেকে এর 2 ঘন্টা কম সময় লাগতো, তার মানে বলা হয়েছে T1 মাইনাস T2 ইকুয়াল টু 2 আওয়ার। অবভিয়াসলি এটাই বলা হয়েছে T1 মাইনাস T2 সমান 2 আওয়ার। যদি এখান থেকে তোমরা নিজেরা ক্যালকুলেশন করে করতে পারো তো আমার ক্ষেত্রে খুবই ভালো হবে। যদি না পারো তখন আমরা কেমনভাবে করব দেখো, আমাদের এটাতেই আমাদেরকে কাজ শেষ। দেখো T1 মানে কত 300 ডিভাইডেড বাই এক্স, 300 ডিভাইডেড বাই এক্স। এরপর হচ্ছে মেন অঙ্ক চলে এসছে এরপর, ঠিক আছে। মাইনাস T2 মানে কত 300 ডিভাইডেড বাই এক্স প্লাস 5, এটা সমান 2। এটাকে যদি আমরা আগেরটার মতো ক্যালকুলেশন করি, একটু করে দেখো তো কত হবে। দেখো আমি একটু করছি ইজিভাবে, খুব সহজভাবে। আমি একটু স্টেপ জাম্প করে লিখছি এক্স স্কোয়ার প্লাস 5x 1500 সমান 2 750। তো এক্স স্কোয়ার প্লাস 5x সমান 750 হবে। এটাকেই আবার লেখা যাবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। ওকে, আমি একটু স্টেপ জাম্প করে লিখেছি, তোমরা একটু স্টেপ বাই স্টেপে করবে। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। চলো, এই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ যেটা বের করতে বলেছে। আমার এই কনসেপ্ট যদি জানা থাকে, আমার এইটুকু করতে কত টাইম লাগলো বলো, তুমি বলো। এটা করতে বেশি টাইম লেগেছে না এটা করতে বেশি টাইম লেগেছে? এটা বোঝার ব্যাপার আছে, এটাতে টাইম বেশি লাগবে এটাতে টাইম কম লাগবে, এটা একবার বুঝে গেলে আর পরীক্ষার খাতায় লেখারও দরকার নেই। জাস্ট এটা লিখবো, আমরা চলে যাব T1 সমান 300 বাই এক্স, T2 সমান 300 বাই এক্স প্লাস 5, এই দুটোর বিয়োগ করে 2। ওকে, আর এটা করলে এটা ওই তো 2-3 সেকেন্ডের 4 সেকেন্ডের, কি ধরো 1 মিনিটই যদি তোমার নেয়, এটা যদি 1 মিনিট নেয়, তাছাড়া আরও অনেক টাইম আছে না পরীক্ষার সময়। ঠিক আছে, চলো এটাকে ভালো করে তোলো। চলো নেক্সট কোশ্চেন করা যাক। 6-এর দাগের 3 পর্যন্ত হয়ে গেছে, 6-এর দাগের 4 নম্বর কোশ্চেন। ঠিক আছে, স্টার্টিং একটু ইন্টারেস্টিং না হলেও পরবর্তী ক্ষেত্রে আরও ইন্টারেস্টিং অঙ্ক আছে। বলা হয়েছে এক ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তাহলে এক ঘড়ি বিক্রেতা কি করলেন? প্রথমে ঘড়ি ক্রয় করলেন, ক্রয় কিছু মূল্য দিয়ে করেছেন, সেটাকেই বলা হচ্ছে ক্রয় মূল্য। ধরি ক্রয় মূল্য সমান এক্স টাকা, কিছু বলা নেই তাই তো। এবং ঘড়িটি বিক্রি করেছেন 336 টাকা, এবং বিক্রয় মূল্য সমান 336 টাকা। ওকে, বলা হয়েছে তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। তো তিনি যদি এক্স টাকায় ক্রয় করেন, তার শতকরা বা পার্সেন্টেজে লাভে কত হয়েছে? X%। এটা কি হয়েছে? লাভ সমান X%। ওকে, আচ্ছা তুমি ধরো 10 টাকায় একটা চকলেট কিনেছো, সেটা 12 টাকায় বিকেছো, এটা হচ্ছে যদি ক্রয় মূল্য হয়, এটা যদি বিক্রয় মূল্য হয়, তোমার তাহলে 2 টাকা লাভ হয়েছে। কিভাবে বুঝলে? লাভ সমান কত হবে? লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, তো লাভের হার যখন বার করব ডিভাইডেড বাই কার উপরে লাভ হয়েছে? ক্রয় মূল্যের ওপর লাভ হয়েছে, যে জায়গা থেকে কিনেছো তার উপরে তো লাভ করেছো না। সেইটার সাথে আমরা যদি 100 দিয়ে গুণ করি তখন আমরা লাভের পার্সেন্ট পেয়ে যাব। ওকে, বোঝা গেছে? তো লাভের পার্সেন্ট যেটা বলা হয়েছে X%, শতকরা X% লাভ করা হয়েছে, তাহলে X% লাভ, তার মানে কত? লাভের পার্সেন্ট শতকরা লাভ মানে লাভের পার্সেন্ট সমান লাভ সমান, তো বলা হয়েছে লাভ মানে কত? শুধু লাভ যদি হয় এটা সমান হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ওকে, ঠিক আছে। তো লাভের হার মানে পার্সেন্টেজ,
তো x% মানে যেটার দাম দিয়ে ক্রয় করেছে সেটাই লাভ হয়েছে, ওটা বলা আছে অঙ্কে। ওই অনুযায়ী লিখে দেখো বিক্রয় মাইনাস ক্রয়। বিক্রয় মূল্য কত হবে 336 মাইনাস ক্রয় মূল্য কত হবে x ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত হবে x গুণিত 100 গুণিত 100। পার্সেন্টেজ যদি কোনো কিছু তুলতে হয় তখন আমরা কত পাবো x ডিভাইডেড বাই 100, হ্যাঁ কি না বলো? পার্সেন্টেজ যদি কোনো সংখ্যার তুলতে হয় তখন আমরা দেখব সেটাকে 100 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা সমান 336 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এর সাথে কত গুণ আছে 100 গুণ আছে, 100 গুণ আছে। আরে 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 কেন একটা 100 গুণ করতে গেলাম? লাভের হার যখন বের করতে হবে কতর ওপরে লাভ করেছি, ক্রয় মূল্যের ওপর। ওকে, ক্রয় মূল্যের ওপর। তো 100 দিয়ে গুণ করার দরকার নেই, কোনো দরকার নেই। 100 দিয়ে এখন কেন গুণ হবে? এটা পার্সেন্ট, এইদিকে তো পার্সেন্ট নাই না, বা এইদিকে ভাগও করা নেই, কিছু করা নেই। তো লাভের পার্সেন্ট বলা হয়েছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই কি হবে ক্রয় মূল্য। কতর ওপরে? 10-এর ওপরে লাভ করেছিলাম, ঠিক আছে, সেই রকম। তো এই দিকে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ তুলতে গেলে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাই বলি কিছু একটা প্রবলেম হচ্ছে এখানে, 100 দিয়ে গুণটা বারবার হচ্ছে, কি ব্যাপার? তো দেখো কোনাগুনি গুণ করব, এক্সের সাথে এক্সের গুণ করে পাবো কত এক্স স্কোয়ার, এবং এটা সমান কত হবে 3 3 6 0 0 মাইনাস 100-র সাথে এক্স গুণ করে পাবো 100 এক্স। ঠিক আছে, তো আবার লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 100 এক্সটা সমানের অপোজিট সাইডে প্লাস 100 এক্স হিসেবে আসবে। ঠিক আছে, তো প্লাস 100 এক্স হিসেবে আসবে, এবং প্লাস 33600 33,600, এটা যদি আমরা অপোজিট সাইডে নিয়ে যাই তখন মাইনাস লিখব 33,600 সমান কত? দুটোই যদি এইদিকে চলে এলো পড়ে থাকবে কিছুই পড়ে থাকবে না, সেটা সমান 0। তো এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 33,600 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণটাই আমাদের হবে একটা দ্বিঘাত সমীকরণ, যেটা আমাদেরকে চেয়েছে আর কি। ঠিক আছে, তো এটা একটু তোলার চেষ্টা করো, এখানে 100 দিয়ে গুণ হবে না, হ্যাঁ এইটা একটু ফর্মুলাটা একটু ভুল করে দিয়েছিলাম। দেখো লাভের পার্সেন্ট মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই কততে ক্রয় করেছে সেটা। ঠিক আছে, আমি 100 দিয়ে শুধুমাত্র গুণ করে দিয়েছিলাম, এটা ভুল করে। তো ওই ভুলটা শুধরে নাও, মুছে দাও, আমিও ভুল আমার শুধরে নিয়েছি। দেখো লাভের পার্সেন্ট মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য। ওকে, তো এই দিকে দেখো লাভ পার্সেন্ট যেটা আছে x%, এই পার্সেন্ট তুলতে গেলে কিন্তু নিচে 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে। ওকে, তো এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা আমাদেরকে বের করতে বলেছে। দেখো এর পরের অঙ্কে আমরা চলে যাই। এর পরের অঙ্ক কি বলা হয়েছে? স্রোতের বেগ। ওকে, স্রোতের বেগ বলার আগে দেখো এটা আমরা যেটা করেছিলাম না 100, ওটা 100%। যদি আমরা 100 লিখতাম সেখানে, যেমন দেখো লাভ এর হার সমান কি বিক্রয় মূল্য, লাভ এর হার মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য। কার ওপর হয়? ক্রয় মূল্যের ওপর হয়, তাই তো, ক্রয় মূল্যের ওপর হয়। এটা ইন্টু 100%। ওকে, 100%। এই 100%টাকে আমরা লিখতে পারতাম 100, আর পার্সেন্ট তুলে নিতে গেলে নিচে আবার একটা 100 দিয়ে ভাগ করতে হবে। তো এই 100 কেটে গিয়ে থাকবে কত? লাভের পার্সেন্ট হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য। ঠিক আছে, শতকরা লাভ, লাভের পার্সেন্ট। ঠিক আছে, চলো এরপর আমরা দেখি স্রোতের বেগ। ওকে, আমরা দেখেছি স্পিড ইকুয়াল টু কত? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। স্পিড মানে হচ্ছে গতিবেগ, ডি হচ্ছে ডিস্টেন্স, টি হচ্ছে টাইম। তো দূরত্ব
দূরত্ব যেটা, এটার সাথে যদি আমরা সময়কে ভাগ করি তখন আমরা কি পাবো? স্পিড পাবো। ঠিক আছে, চলো দেখা যাক। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে, ওকে দেখো আগে এই দিকে দেখো, যখন যখন কোনো একটা নৌকো স্থির জলে দাঁড়িয়ে থাকে, যখন কোনো একটা নৌকো ধরো স্থির জলে দাঁড়িয়ে আছে, তো বোট এবং এটা ওয়াটার, তো স্থির জলে নৌকোর গতিবেগ, স্থির জলে নৌকোর গতিবেগ লেখা আছে ধরো বি, এবং স্রোতের বেগ, তের বেগ যদি ডব্লিউ লেখা হয়, যদি ডব্লিউ লেখা হয়, তখন দুটা কন্ডিশন হতে পারে। একটা যদি স্রোত প্রবাহিত হয়, একটা যদি স্রোত প্রবাহিত হয়, নৌকোটা তার দিকে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, নৌকোটা প্রবাহিত হতে পারে তার দিকে, যেটাকে বলা হচ্ছে অনুকূল, অনুকূলে প্রবাহ, প্রবাহ। ঠিক আছে, স্রোত যেই দিকে প্রবাহিত হচ্ছে নৌকো সেই দিকে প্রবাহিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে অনুকূলে প্রবাহ। এবং এবং আরেকটা কন্ডিশন হতে পারে, আরেকটা কন্ডিশন কখন হতে পারে? যখন স্রোত যেদিকে প্রবাহিত হবে নৌকো তার বিপরীত দিকে প্রবাহিত হবে। যদি নৌকো তার বিপরীত দিকে প্রবাহিত হয়, নৌকো তার বিপরীত দিকে প্রবাহিত হয়, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে প্রতিকূলে প্রবাহ, প্রতিকূলে প্রবাহ। ওকে, ক্লিয়ার? তো অনুকূলে প্রবাহ এবং প্রতিকূলে প্রবাহ কোন জিনিসটা? প্রতিকূল মানে অপোজিট ডাইরেকশনে যাবে, অনুকূল মানে সেম ডাইরেকশন। ওকে, তো চলো, অনুকূলে প্রবাহ যখন হবে তখন অনুকূলের গতিবেগ হবে, অনুকূলে প্রবাহের গতিবেগ হবে, গতিবেগ কত হবে? গতিবেগ হবে স্থির জলে নৌকার গতিবেগ যা ছিল সেটা, তার সাথে স্রোতের গতিবেগ যোগ করা হবে। ওকে, স্রোতের গতিবেগের সাথে আমরা নৌকার গতিবেগ যোগ করব। এবং প্রতিকূলে প্রবাহের গতিবেগ, প্রতিকূলে প্রবাহ হলে তার গতিবেগ কত হবে? নৌকার গতিবেগ মাইনাস আমাদের স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ এখানে কি বলা হয়েছে? 2 কিলোমিটার। স্রোতের গতিবেগ বলা হয়েছে 2 কিলোমিটার। আচ্ছা, রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়েছেন। আচ্ছা, 21 কিলোমিটার গিয়েছেন। আচ্ছা, ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। আচ্ছা ঠিক আছে, 10 ঘন্টা টাইম লাগে। তো টাইম দেওয়া হয়েছে যে এবং আসতে গেল আবার ফিরে এলো, তো এ পজিশনে ছিল আবার বি পজিশন থেকে আবার এ পজিশনে এলো। এটা টাইম কত লেগেছে? টাইম হচ্ছে 10 আওয়ার, টাইম হচ্ছে 10 আওয়ার। ঠিক আছে, তো ডিস্টেন্স বা দূরত্ব সমান, এক্ষেত্রে ডিস্টেন্স বা দূরত্ব সমান, এই যে যে দূরত্ব আছে এই দূরত্ব সমান আমরা একটা ফর্মুলা পাবো যেটাকে বলা হচ্ছে টাইম টি, যে টি আছে না টি, টাইম ইন্টু ডি ইকুয়াল টু টাইম ইন্টু নৌকোর গতিবেগ বা বোটের গতিবেগ এর স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু বোটের গতিবেগ। ঠিক আছে, ডিস্টেন্স ইকুয়াল টু, এই হচ্ছে আমাদের ফর্মুলা। যদি এই ফর্মুলা মনে রাখতে না পারো তখন এইভাবে আসবে যে 21 কিলোমিটার 21 কিলোমিটার ডিভাইডেড বাই কি হবে? আমাদের অনুকূলে গতিবেগ বি প্লাস ডব্লিউ এটা, ঠিক আছে, প্লাস 21 কিলোমিটার বি মাইনাস ডব্লিউ। ঠিক আছে, এটা সমান কত? 10। দেখো দেখো ভালো করে দেখো, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, তাই তো?
স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম। আচ্ছা ডিস্টেন্স কত বলা হয়েছে? 21 কিলোমিটার, অবশ্যই বলা হয়েছে। তো ডিস্টেন্স যদি 21 কিলোমিটার হয়, আচ্ছা টাইমটাকে যদি এইদিকে নিয়ে যাই, তো আমরা এখান থেকেই পাবো টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড। ঠিক আছে, টাইম সমান ডিস্টেন্স আপন স্পিড। দেখো টাইম কত বলা হয়েছে? 10 ঘন্টা। প্রথমে যাচ্ছে যখন দূরত্ব কত ছিল? 21 কিলোমিটার। স্পিড কত ছিল? অনুকূলে গেছিল বি প্লাস ডব্লিউ। আসার সময় দূরত্ব কত ছিল? 21, এবং তার গতিবেগ কত ছিল? বি মাইনাস ডব্লিউ। ঠিক আছে, এই দুটো যোগ করলে আমরা টোটাল কত টাইম পাবো? গেছে, অনুকূলে গেছে, প্রতিকূলে ফিরে এসছে 10 ঘন্টা। ঠিক আছে, এখান থেকেও ক্যালকুলেশন করলে একটা দ্বিঘাত সমীকরণ পাবে, এবং এখান থেকেও ক্যালকুলেশন করলে দ্বিঘাত সমীকরণটা পাবে। দেখো ডিস্টেন্সের জায়গায় 21 লেখো, সমান টি হচ্ছে আমাদের 10 ঘন্টা, ইন্টু বি স্কোয়ার মাইনাস ডব্লিউ স্কোয়ার মানে 2, ডব্লিউ হচ্ছে 2, 2 স্কোয়ার মানে 4, ডিভাইডেড বাই 2 ইন্টু বি, 2b। ওকে, এটা পাবে। দুটোকেই ক্যালকুলেশন করে দেখো সেম আসবে। আমি এটা করছি, তোমরা এটা করে দেখবে। ওকে, দেখো 2 দিয়ে যদি আমি 10কে কাটি কত হবে? 5 হবে। তো 21 ইকুয়াল টু 5b স্কোয়ার মাইনাস 4 5 20। What is this? কি বলা হয়েছে দেখি? স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে, ওকে, ডিস্টেন্স 21 কিলোমিটার পার আওয়ার, 21 কিলোমিটার পার আওয়ার। তো নিচে একটা বি আছে আমাদের, তাই তো? ঠিক আছে, নিচে একটা বি আছে। এই বি যদি 21-এর সাথে গুণ হয় কি হবে? 21b সমান কত হবে? 5b স্কোয়ার মাইনাস 20। তো এই যে 21b, এটাকে যদি সমানের অপোজিট দিকে নিয়ে যাই, দেখা যাচ্ছে যদি সমানের অপোজিট দিকে নিয়ে যাই, এখানে লিখছি, তাহলে কি হবে? প্লাস 21b আছে, মাইনাস 21b হিসেবে যাবে। তো 5b স্কোয়ার মাইনাস 21b, আচ্ছা মাইনাস 20 ইকুয়াল টু 0, মাইনাস 20, 5b স্কোয়ার মাইনাস 21b মাইনাস 20 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা পেয়েছো, দেখো এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ দেখাচ্ছে, তা আবার এক চল বিশিষ্ট। এই বিটা হচ্ছে চলরাশি। যদি নৌকার গতিবেগ এক্স ধরতে, তখন আমরা এখানে কি পেতাম? 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। ওকে, ভেরি গুড কোয়েশ্চেন এটা একটা। এটা আমি বার করেছি, সেম টু সেম অ্যান্সার এটার থেকেও বেরোবে। তোমরা কি চেষ্টা করবে না, এইটার থেকে সেম টু সেম হুবহু এই রকম কোয়েশ্চেনের, সরি এই রকম ফরম্যাটে দেখা যাচ্ছে, এই রকম ফরম্যাটে আমাকে এখান থেকে ক্যালকুলেশন করে বের করে দেখাবে। ওকে, তো এটা হলো 6-এর দাগের কতটা? 6-এর দাগের 5, 6-এর দাগের 5। চলো এটা একটু তোলো। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ওকে, 6-এর দাগটা না, 6-এর দাগ বলা হয়েছে কি? মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে মহিম যদি এক্স কিলোমিটার, সরি তোর এক্স কিলোমিটার দিচ্ছি, এক্স ঘন্টায় কাজ করে দেয়, তাহলে মজিদের কত লাগবে? মজিদের টাইম লাগবে এক্স প্লাস 3 আওয়ার। ঠিক আছে, মজিদের 3 ঘন্টা বেশি লেগেছে মহিমের থেকে। ঠিক আছে, তো বলা হয়েছে যে তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারবে। আচ্ছা, যখন ধরি যদি একজন
এক্স ঘন্টায় একটা কাজ শেষ করতে পারে এবং অপরজন ওয়াই ঘন্টায় একটি কাজ শেষ করতে পারে, তখন যদি তারা একত্রে কাজ করবে, যদি তারা একত্রে কাজ করে তখন তারা কাজটা শেষ করবে এক্স গুণিত ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ঘন্টায়। ওকে, কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। যদি এটা মনে থাকে তো খুবই ভালো, না হলে আমরা কনসেপ্ট দিয়ে করব। দেখো, এক্স কিলোমিটার একজন, এক্স ঘন্টায় একজন, ওয়াই ঘন্টায় একজন করে, একত্রে করলে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা যদি আমি এখানে বসাই, দেখা যাক এক্স গুণিত ওয়াইয়ের জায়গায় এটা এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। ওকে, এটা ইকুয়াল টু 2 বলা হয়েছে, দুজন একত্রে কাজ করছে, 2 ঘন্টায় কাজ করে দেবে। তো এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 2x গুণিত 2 4x প্লাস 3 দুগুণে 6। তো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 6 মাইনাস এক্স ইকুয়াল টু 0, এটাই হবে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ, যেটা এই শর্ত থেকে পেয়েছি। এটা হলো আমাদের ফর্মুলা অনুযায়ী। ফর্মুলা তোমাদের মনে থাকার কোনো দরকার নেই, আর তোমরা এখন এইসব ফর্মুলা সম্বন্ধে পড়োনি হয়তো, ঠিক আছে? যদি পড়ে থাকতে তাহলে অঙ্কটা দেখে এতক্ষণ করে দিতে, এখানে আসার কোনো দরকার থাকেনি। চলো, এরপর আমরা যাব বেসিক কনসেপ্টে, যে কনসেপ্ট তোমরা এখন পর্যন্ত, এটা আমরা তুলো, আমরা যাব এরপর বেসিকে, যেটার থেকে আমরা সমস্ত কিছু করব। ওকে, চলো, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যদি একজন এক্স ঘন্টায় অপরজন ওয়াই ঘন্টায় কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে, তখন একত্রে কাজ করবে এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ঘন্টায়। চলো, এরপরে দেখা যাক, এরপরে বেসিক আইডিয়াটা দেখা যাক। বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। আচ্ছা, যদি ধরো এটার থেকে আসছি, আচ্ছা, এক্স মহিম এর এক্স ঘন্টা সময় লাগে, আর মজিদের এক্স প্লাস 3 ঘন্টা সময় লাগে। আচ্ছা, এটা বাদ দাও, কি করতে সময় লাগে? সম্পূর্ণ অংশ কমপ্লিট করতে, সম্পূর্ণ অংশ অর্থাৎ এক অংশ কাজ কমপ্লিট করতে, আচ্ছা, সম্পূর্ণ অংশ যদি এক অংশ হয়, এক অংশ কমপ্লিট করতে, তো আমরা দেখো ঐকিক নিয়মের মাধ্যমে যাব। এক অংশ কাজ, আচ্ছা বাদ দাও, এক ধরি এক্স ঘন্টায় এক অংশ কাজ করে, তাহলে এক ঘন্টায় কত কাজ করবে? 1/x অংশ কাজ করবে। এক ঘন্টায় মহিম কত কাজ করবে? 1/x অংশ কাজ করবে। আচ্ছা, মজিদ কত করবে? মজিদ x প্লাস 3 ঘন্টায় সম্পূর্ণ অংশ, যেটাকে এক অংশ বলা হয়, সম্পূর্ণ অংশ মানে এক অংশ, ঠিক আছে, এক অংশ কাজ করবে। ঘুরিয়ে নাক দেখানো হচ্ছে। ওকে, দেখো, মজিদ এক্স প্লাস 3 ঘন্টায় এক অংশ কমপ্লিট করবে, তাহলে এক ঘন্টায় কত অংশ কমপ্লিট করবে? 1/x প্লাস 3 অংশ, ঠিক আছে? দেখো, তো মজিদ এক ঘন্টায় করেছে এত অংশ, এও এক ঘন্টায় করেছে এত অংশ, তাহলে এক ঘন্টা যদি দুজনে মিলে কাজ করে, তখন এ করবে 1/x, তাহলে এক ঘন্টায় দুজনে একত্রে দেখো 1/x অংশ কাজ করেছেই, প্লাস 1/x প্লাস 3 অংশ কাজ করেছেই, ঠিক আছে? তাহলে এক ঘন্টায় একত্রে
একত্রে কাজ করবে এত অংশ, ঠিক আছে, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি, ঠিক আছে, এক্স প্লাস থ্রি প্লাস এক্স, এটা হচ্ছে 1 আওয়ারে কাজ করেছে এত অংশ। তো এত অংশ কাজ করতে 1 ঘন্টা লাগে, তাহলে সম্পূর্ণ অংশ কমপ্লিট মানে এক অংশ করতে, এক অংশ একত্রে কাজ করতে টাইম লাগবে, এটাকে যদি আমি ওই দিকে নিয়ে যাই তখন কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি। ওকে, এক অংশ কাজ একত্রে কমপ্লিট করতে এটা টাইম লাগবে, ঠিক আছে। এটা এরপরে চলে আসবে, দেখো এক অংশ কাজ একত্রে করতে এত টাইম লাগছে, একত্রে করতে সারা বলা হয়েছে 2 ঘন্টা টাইম লাগছে, তাই তো 2 ঘন্টায় শেষ করে দেবে, তাহলে এটা সমানই 2 ঘন্টা, এক্স গুণিত এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি, এটা সমান 2। দেখো দেখি এইরকম ফরম্যাট তোমাদের খাতায় কোথাও তৈরি হয়েছে কি না এর আগে, ঠিক আছে। ওখান থেকে এরপরে ওই স্টেপটা স্টার্ট করে দাও। এই স্টেপটা এসেছে এইভাবে, এটা হচ্ছে আমাদের লং প্রসেস, দেখা যাচ্ছে নিচেটা পর্যন্ত, এটা পর্যন্ত, ওকে ঠিক আছে। দেখো এইটা হচ্ছে আমাদের লং প্রসেস, যে প্রসেসটা আমাদের অ্যাকচুয়াল থিওরিটিক্যাল প্রসেস, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের ওই থিওরি থেকে যে ফর্মুলাটা এসছে সেই ফর্মুলাটা আমরা পুট করেছি। তো আমরা ফর্মুলা অনুযায়ী করলে খুব সহজ হবে, আর যদি থিওরিটিক্যালি করো তাহলে এখানে এত বড় হয়েছে, এরপর এখানের ক্যালকুলেশন হবে। চলো মুছে দিই, এখানে মুছে দিই, এরপর আমরা করব নেক্সট। চলো নেক্সট অঙ্ক আমরা দেখব, বলা হয়েছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। আচ্ছা, একক স্থানীয় অঙ্ক আছে এবং দশক স্থানীয় অঙ্ক আছে। দশক স্থানীয় অঙ্ক যেটা হবে একক স্থানীয় অঙ্ক তার থেকে 6 বেশি হবে, মানে যদি এটা 7 হয়, সরি যদি এটা 1 হয়, তখন এটা 1 প্লাস 6 সমান কত, 7 হবে। টোটাল দেখো 17 হচ্ছে, 17 কী হচ্ছে, 1-এর সাথে 10 গুণ করেছি যুক্ত এই যে 7 আছে, এই 7-এর সাথে 1 গুণ করেছি, একক মানে তার সাথে 1 গুণ, দশক মানে তার সাথে 10 গুণ, শতক মানে তার সাথে 100 গুণ, ঠিক আছে। তো দেখো 17 কীভাবে হচ্ছে, 10 একে 10 প্লাস 7 একে 7, এটা যোগ করে হচ্ছে 17। ঠিক সেই রকমই এর যদি সংখ্যাটাকে দেখি, এর সংখ্যাটা কত হবে, এর সংখ্যা হবে এক্সের সাথে 10 গুণ, প্লাস এক্স প্লাস 6-এর সাথে 1 গুণ, এটাই হবে আমার সংখ্যাটা, ঠিক আছে। কত সংখ্যা হবে, সংখ্যা হবে হচ্ছে 10x প্লাস 6 সমান কত, 11x প্লাস 6, এটাই হবে আমাদের সংখ্যা। 11x প্লাস 6 এটা সংখ্যা হবে। বলা হয়েছে অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। ওকে, অঙ্কদ্বয়ের গুণফল এই একটা অঙ্ক এবং এই একটা অঙ্ক, এককের ঘরের অঙ্ক কত x প্লাস 6 এবং দশকের ঘরের অঙ্ক x, এদের গুণফল কত হবে, সংখ্যাটি যত আছে সংখ্যাটির থেকে 12 কম, সংখ্যাটি যত ছিল সেই সংখ্যাটির থেকে 12 কম, যেমন বলেছি আমরা তেমন লিখেছি কিনা, ঠিক আছে। এরপর দেখো এক্সের সাথে এক্সের গুণ হয়ে হয় কত, এক্স স্কোয়ার, 6-এর সাথে এক্সের গুণ হয়ে হয় কত, 6x ইকুয়াল টু, এখানে কত হয়েছে 11x প্লাস 6 মাইনাস 12, দ্যাট মিনস মাইনাস 6। দেখো 11xটাকে এই দিকে নিয়ে আসবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। মাইনাস 5x কী করে হলো, প্লাস 6x এই দিকে ছিল, মাইনাস 11x এলো, তাহলে 6×5 = 11, তাহলে আর 5x মাইনাস হবে এক্সট্রা, তবে তো মাইনাস 11x হবে, তাই না। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটা যেটা হয়েছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এটাই আমাদেরকে অ্যান্সারে চেয়েছে। তারপরের অঙ্কটা আমি পড়ছি, দেখো এটা করো। চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্ক,
বলা হয়েছে ৪৫ মিটার দীর্ঘ এবং ৪০ মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। আচ্ছা, আমি একটু ছবিটা আঁকি, সিম্পলভাবে ছবিটা আঁকছি, সেই সিম্পল ছবিটা দেখে দেখে তোমরা একটু এঁকে রাখো, ঠিক আছে। আর সাইডে আঁকছি তার অর্থ কি, এটা সেই A4 পেজে তুলবে। ওকে, যদি রাস্তাটা বাইরের সাইডে হয়, সমান চওড়া, সব দিকেই সমান চওড়া যদি রাস্তা থাকে, ধরি মিটার চওড়া রাস্তা আছে, মিটার, এইদিকেও মিটার, এইদিকেও মিটার, এইদিকেও মিটার, ঠিক আছে। তখন তখন যদি বাইরের দিকে মিটার দেখা যাচ্ছে, ক্লিয়ার, বাইরের দিকে মিটার চওড়া রাস্তা থাকে, চওড়া রাস্তা থাকে, তাহলে 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 ওই রাস্তার ক্ষেত্রফল হবে, ওই রাস্তার ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ওকে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর সাথে গুণ হবে তার সাথে যোগ হবে 4 স্কোয়ার। ওকে, ঠিক আছে, এই হবে আমাদের বাইরের চারদিকে যে রাস্তা আছে তার ক্ষেত্রফল। আচ্ছা, রাস্তাটা যদি ভেতরের দিকে হতো, যদি ভেতরের দিকে হতো তাহলে ভেতরের চারদিকের রাস্তার ক্ষেত্রফল কত হতো, ভেতরের চারদিকের রাস্তার ক্ষেত্রফল হতো একই সেম টু সেম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ গুণিত গুণিত মিটার চওড়া আছে মানে -4 স্কোয়ার, -4 স্কোয়ার। এটা তো বাইরের চারদিকে হলো, তো ভেতরের চারদিকেরও একটা এঁকে দিই ছোট্ট করে। এটা যদি আমাদের মাঠ হয় এবং ভেতরের চারদিকে মিটার চওড়া রাস্তা থাকে, মিটার, এটা মিটার, এটাও ওকে, এটাও এটাও যদি এরকম থাকে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কত হবে, এই ফর্মুলাটা। আমাদেরকে কি বলা হয়েছে, বাইরের চারদিকে রাস্তা আছে, তো বাইরের চারিদিকে যদি রাস্তা থাকে ফর্মুলা এটা হবে। তো আমরা সেই ফর্মুলাতে বস করাই, বাইরের চারদিকে রাস্তায় 2 গুণিত দৈর্ঘ্য কত বলা হয়েছে, দৈর্ঘ্য বলা হয়েছে 45, 2 গুণিত 45, দেখো এটা হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত বলা হচ্ছে 45, প্রস্থ কত বলা হচ্ছে +40, তার সাথে গুণ করব কত হচ্ছে যতটা চওড়া আছে, কতটা চওড়া আছে, ধরি x মিটার চওড়া একটি রাস্তা আছে, ধরি x মিটার চওড়া একটি রাস্তা আছে, প্লাস এর সাথে কত হবে ওই 4x স্কোয়ার, স্কোয়ার জায়গায় x স্কোয়ার, ধরি x মিটার চওড়া একটি রাস্তা আছে, লিখবে এখানে ধরি x মিটার চওড়া একটি রাস্তা আছে। ওকে, এটা সমান বলে দেওয়া হয়েছে 450 বর্গমিটার, এটা সমান 450 বর্গমিটার। এই হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ বেরোবে এখান থেকে। দেখো 4x স্কোয়ার তো আছেই, এখানে হবে 45 আর 40, 85, 2 ইন্টু 85 ইন্টু এক্স প্লাস 4x স্কোয়ার সমান 450, 450। দেখো এর থেকেও 2 কমন যাবে, আবার এর থেকেও দেখো 4 আছে, 2 কমন যাবে, উভয়ের থেকে 2 কমন নিলে পড়ে থাকবে কত 85x প্লাস 2x স্কোয়ার সমান ওই যে 2টা যে কমন নিয়ে এদিকে গুণ করেছিলাম, এই যে 2 গুণ কমন নিয়েছিলাম এটার থেকে, ওই 2টা অপর সাইডে গুণ আকারে এইদিকে ছিল, অপর সাইডে যাবে ভাগ হয়ে, তাহলে 450 সাথে কত হবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে। দ্যাট মিনস 450 থেকে 2 দিয়ে ভাগ হলে সেটা কত হবে 225, 225, এইদিকে থাকবে 85x প্লাস 2x স্কোয়ার। তো আমি এটাকে আরেকবার এখানটায় লিখছি, 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0।
আচ্ছা, -225 লেখার কারণ কি? এইদিকে প্লাস ছিল, সমানের অপোজিটে গেছে মাইনাস হিসেবে হয়ে গেছে। ক্লিয়ার? কোনো জটিলতা আছে? 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রস্থ একটি আয়তক্ষেত্রাকার মাঠের বাইরের চারপাশে। ওকে, তো বাইরের চারপাশে যখন বলা হয়েছে 2x² + 85x - 225 = 0, এই হচ্ছে আমাদের অঙ্ক। তো দেখো অঙ্কটা দেখো, যদি এখানে কোথাও কিছু প্রবলেম হয়ে থাকে, কোথাও কিছু যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে জানাও। একদম খুব বেসিকভাবে আমাদেরকে এই দুটো ফর্মুলা খুব ভালোভাবে লিখে রাখো। এরপর যে একটা সাইডে আমি বলেছি না, আমার পরে যখন আমি পড়াবো তখন আমাদের সাথে একটা A4 পেজ আমাদের থাকবে। তাতে কি হয়, এই কনসেপ্টগুলো, এই যে থিওরি, এগুলো তো আমরা লিখে রাখি, সেটা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, দেখো 6-এর দাগের 5, 6, 7, 8, 6-এর দাগের 8টা কোশ্চেন আমরা আজকে কমপ্লিট করেছি। প্রায় 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস আমরা করে ফেলেছি। তো পরবর্তী ক্লাস আরও আমরা করব, আরও খুব সুন্দরভাবে করব। আজকে এই পর্যন্তই থাক। গুড নাইট, তোমরা সবাই খুব ভালো থাকো এবং পড়তে থাকো সবাই একসাথে। ওকে।